হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আজ 24/7 বেঙ্গলি। আজকে আমরা একটা অন্য জিনিস নিয়ে কথা বলবো। আমাদের ভারতের ভবিষ্যৎ ভালো হাতে আছে তো? আমরা সুরক্ষিত আছি তো? এইটাকে নিয়ে কথা বলবো। ভারতের ভবিষ্যৎ যদি বলা হয়, কারা করে? যারা এখন স্টুডেন্ট, তারাই আমাদের ভবিষ্যৎ। কে করছে? এই পুরো ভারত কি ঠিক হাতে আছে? কে কাজগুলো করে? কোনো জিনিস যদি তুমি মনে করো আমার এটা চেঞ্জ করা দরকার, কাজগুলো কে করে? বিউরোক্র্যাটসরা, যারা ইউপিএসসি পড়েছে দেশের জন্য তারা করে, স্টেটের জন্য যারা ডব্লিউবিসিএসসি আছে তারা করে। আমি আগের দিনের ক্লাসেই বলছিলাম, যদি তুমি মনে করো তুমি কিছু চেঞ্জ করতে চাইছো, তাহলে তোমাকে সেই জায়গাটা পৌঁছতে হবে এবং তারপর তুমি সেই চেঞ্জগুলো করতে পারবে। তো সেই চেঞ্জ করার জায়গাটাকে ঠিকঠাক হাতে আছে? যারা অ্যাকচুয়াল কাজগুলো করছে তারা কি নিজেরা ঠিকঠাক মতো আছে? এইটা নিয়ে আজকে আমরা সেশনটা করবো, ডিসকাশনটা করব। ভারতের ভবিষ্যতের কথা বললাম, আমি এখানে লিখেছি ইজ ইন্ডিয়া ইন ডেঞ্জার। সত্যি কি ডেঞ্জারের মধ্যে রয়েছে ইন্ডিয়া? কেন বলছি? তুমি যে কোনো এক্সামের নাম নিয়ে নাও, ইউপিএসসি ভারতের সব থেকে বড় এক্সাম, ইউপিএসসি স্ক্যাম। নিট, যেখান থেকে পুরো ডাক্তারি তৈরি হচ্ছে, ডাক্তাররা তৈরি হচ্ছে, ডাক্তার যাদেরকে আমরা ভগবান ভাবি, সেখানে স্ক্যাম। স্টেট এক্সামগুলো তো বলছিই না, মানে ফুড এসআই বা এরকম অন্য এক্সামগুলো তো বলছি না। তুমি যে কোনো স্টেট এক্সাম দেখো, যে কোনো সেন্ট্রাল এক্সাম দেখো, যে কোনো বড় বড় এক্সাম দেখো, সব জায়গাতে একটা জিনিস কমন, কি না স্ক্যাম। তো ভারতের এই যে গভর্নমেন্ট এক্সামের যেগুলো হচ্ছে, ভারতের সব থেকে বড় এক্সাম ইউপিএসসি, সেখানে এই লেভেলের স্ক্যাম হয়েছে। এবং শুধু স্ক্যাম হয়ে চুপ, মানে স্ক্যাম হওয়ার সঙ্গে সঙ্গে ধরা পড়ে গেছে এরকম নয়, কিন্তু সেটা চুপ হয়েছিল। একজন মানুষের আরটিআই করার জন্য জিনিসটা এসছে, তার না হলে কিন্তু এটা আসতো না, সেটা এরকম ভাবেই চলতো। কত লোকজন, আমি আগের দিনের ক্লাসে বলছিলাম কোটা না মেধাতে, তোমরা অনেকে বলেছো যে না ম্যাম কোটা দরকার, কোটা দরকার। তোমরা দেখো, তোমরা নিজেরা আজকের এই সেশনে দেখবে কেউ কেউ কিভাবে সেই কোটার মিসইউজ করছে। হ্যাঁ, কোটা দরকার, আমিও মানছি দরকার, কোনো কোনো ক্ষেত্রে যারা একদম ব্যাকওয়ার্ড তাদের জন্য দরকার, আই এগ্রি। বাট কেউ কেউ তার কি লেভেলে মিসইউজ করতে পারে সেটা তোমরা আজকে দেখবে, এবং কত বড় মাপের জায়গায় গিয়ে সেখানে মিসইউজ হচ্ছে সেটাও দেখো। আজকে সেশনটাতে স্টার্ট করব আইএস স্ক্যাম নিয়ে, ইউপিএসসি স্ক্যাম নিয়ে, কি হয়েছে না হয়েছে সমস্ত কিছু আজকের এই সেশনটাতে থাকবে। আমার এখন আমি একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, তোমরা লাস্টে আমাকে এই সেশনটা দেখার পর উত্তর দিও। তোমরা নিজেরা ভেবে বলো, ভারত কি সত্যি সুরক্ষিত রয়েছে, নাকি ভারত একটা ডেঞ্জারাস সিচুয়েশনের মধ্যে যেতে চলেছে? সেই ডেঞ্জারাস সিচুয়েশনটা আমরা তৈরি করছি এত করাপশন করে। নিজেরা ভেবে বলবে। চলো স্টার্ট করছি ক্লাসটা স্টার্ট করার আগে যেটাকে দিয়ে না বললে নয়, আমি ইউপিএসসি এক্সামের কথা বলছিলাম। এনারা হচ্ছে ভারতের টপ আইএএস অফিসার, যারা অ্যাকচুয়ালি ভারতের অনেক কিছু বদলেছেন, ভারতটাকে নতুন তারা যে রূপরেখায় দেখেছেন সেগুলো করার চেষ্টা করেছেন। আমাদের স্বপ্ন এনাদের মতো হওয়া উচিত, আমাদের ইন্সপিরেশন এনারা হওয়া উচিত, যাদেরকে দেখে আমরা সেই জায়গাটা যাওয়ার চেষ্টা করব। এরকম নয় যে আচ্ছা আমি আইএএস হয়ে যাচ্ছি মানে আমি একটা লাল গাড়িতে ঘুরবো, সেটাই আমার চাই, আমার আলাদা বাড়ি চাই, আমি আমারটা গোছানোর জন্য হচ্ছে এটা মানে কাম্য নয়। আমাদের উচিত এনাদের মতো হওয়া, যারা সেই জায়গাটা গেছেন, যারা যেখানে গিয়ে ভারতকে আরো বেটার করেছেন, সেই জায়গাটাতে যাওয়া আমাদের স্বপ্ন হওয়া উচিত। ইউপিএসসি বা ডব্লিউবিসিএস, আমি দুটোর কথাই বলছি, ডব্লিউবিসিএসও অনেকের স্বপ্ন, এই জিনিসটা অনেকের স্বপ্ন। তাই যারা এই জিনিসটাকে এইভাবে অপদস্থ করছে, এই জিনিসটাকে এইভাবে হীন করছে, তাদেরকে নিয়ে কিছুই বলার নেই। চলো স্টার্ট করা যাক আজকের সেশন। আজকের সেশনে আমরা যার সম্বন্ধে কথা বলবো তিনি হচ্ছেন আইএএস পূজা খেরকর। ঠিক আছে, একজন আইএএস পূজা খেরকর, তার সম্বন্ধে কথা বলবো। আগে তার সম্পত্তির সম্বন্ধে একটু জেনে রাখি, তার কি কি রয়েছে। তিনি আচ্ছা পূজা খেরকর তার ইন্টারভিউর মধ্যে বলেন যে তার অ্যানুয়াল ইনকাম 0। আমি কোট আনকোট বলছি, তার অ্যানুয়াল ইনকাম 0। কেন? কারণ তার মা বাবা
সেপারেটেড হয়ে গেছেন, তার অ্যানুয়াল ইনকাম শূন্য। কোনো একটা পার্সন যার অ্যানুয়াল ইনকাম শূন্য, তার সম্পত্তিটা আমরা একটু দেখে নিই। অ্যানুয়াল ইনকাম শূন্য মানে সত্যি খুব কষ্টের আছে, তাই না? খুব কষ্ট হচ্ছে। চলো দেখে দিই তার সম্পত্তি কি কি আছে। কি আর থাকবে, কি আর সম্পত্তি থাকবে, এমন কি থাকবে? চলো দেখা যাক কি কি আছে। ফার্স্ট, 110 একর এগ্রিকালচারাল ল্যান্ড আছে। বেশি কিছু না, বেশি কিছু না, 110 একর এগ্রিকালচারাল ল্যান্ড আছে। 6টা দোকান আছে, শপ, 6টা দোকান, 6টা দোকান আছে। 7খানা ফ্ল্যাট রয়েছে, 7 ফ্ল্যাটস, তার 7খানা ফ্ল্যাট আছে। 900 গ্রাম গোল্ড, 900 গ্রাম গোল্ড আছে, কিন্তু তার অ্যানুয়াল ইনকাম শূন্য। 17 লাখ টাকার ঘড়ি, 17 লাখ ঘড়ি, 17 লাখ। ওকে, 4টে এক্সপেন্সিভ গাড়ি রয়েছে, তার মধ্যে একটা অডি, 4টে এক্সপেন্সিভ গাড়ি। আর কি? আর তার রয়েছে 2টো প্রাইভেট কোম্পানি, এখানেই শেষ হয়নি, তার 2টো প্রাইভেট কোম্পানি আছে, এবং তার কাছে একটা অটোমোবাইল ফার্মের পার্টনারও তিনি, একটা অটোমোবাইল ফার্মের পার্টনার তিনি। শেষ হয়নি। এবং তার যদি ক্যাশ বলা হয় তাহলে 17 crore অ্যাসেট এনার রয়েছে, বাট তার অ্যানুয়াল ইনকাম শূন্য। ঠিক আছে, এই হচ্ছে যে লেভেলের স্ক্যামটা হয়েছে তার সূত্রপাত। ওকে, জিনিসটা বুঝিয়ে দিলাম। এখানে যদি দেখা যায় যে পূজা, এই যে খেরকার ফ্যামিলি, তার নেট ওয়ার্থ যদি বলা হয়, এটা হচ্ছে তার নেট ওয়ার্থ। আমি তো গুনতেও পারবো না কত হচ্ছে, এখানে হয়ে যাচ্ছে আমাদের অলমোস্ট 1000 কোটি টাকার, আমাদের করোড়ের আমাদের নেট ওয়ার্থ আছে ওদের ফ্যামিলিতে। বাট সেই জায়গায় ওদের ফ্যামিলিতে যেটা এতটা আমাদের মানে এতটা ইনকাম, সেখানে পূজা খেরকার ইন্টারভিউতে বলছেন যেখানে এতটা তাদের ইনকাম, নেট ওয়ার্থ তাদের এতটা, সেখানে পূজা খেরকার ইউপিএসসি ইন্টারভিউতে বলেছে তাদের ইনকাম 0 এবং তারা ওবিসি ক্যাটাগরিতে পড়ে। তাদের ইনকাম 0 এবং তারা ওবিসি ক্যাটাগরিতে পড়ে। ওবিসি মানে কি? আদার ব্যাকওয়ার্ড ক্লাস। যদি কেউ তার কোটার এইভাবে মিসইউজ করে তাহলে কি সেটা ঠিক? তোমার মনে হতে পারে ম্যাম খেরকার তো ওবিসিতেই আছে, তাহলে ঠিকই তো আছে। চলো এবার দেখা যাক যে কি রুল আর কিভাবে সেটা ইউজ হচ্ছে। চলো দেখা যাক। প্রত্যেক বছর অন্তত মানে কি বলবো 10 লাখ মতো স্টুডেন্ট এখানে ইউপিএসসিতে অ্যাপিয়ার করে, তার মধ্যে 0.2% যারা সাকসিড হয়, যারা সাকসেসফুল হয়ে থাকে। এই পুরো জিনিসটা শুরু হয়েছিল, এই পুরো জিনিসটাতেই সূত্রপাত হয়েছিল 2024 সালের 24 জুন, যেদিনকে ডক্টর সুভাষ দিবেশ তিনি একটা চিঠি লিখেছিলেন সেখানকার বা মহারাষ্ট্রের যে চিফ সেক্রেটারি রয়েছেন তার কাছে চিঠি লিখেছিলেন পূজা খেরকারের সম্বন্ধে। কেন? তার কারণ পূজা খেরকার যখন আইএএস হিসেবে প্রফেশনারি পিরিয়ডে ছিল তখন কিন্তু আইএএস উনি হননি। পূজা খেরকারের যে সময় কথা বলছি সেই সময় তিনি আইএএস হননি। সেই সময় যখন জয়েন করেননি সেই রকম সময় তার কিছু ডিমান্ড ছিল যে আমার এইগুলো চাই। কি কি ডিমান্ড? তিনি মেন 4টে ডিমান্ড করেছিলেন। ফার্স্ট, তিনি একটা রেসিডেন্সিয়াল কোয়ার্টার চেয়েছিলেন। তিনি কিন্তু তখনও প্রফেশনালি পিরিয়ডে রয়েছেন, তিনি তখনও কিন্তু আইএস হননি। তার একটা আলাদা বাড়ি চাইছিল, ঠিক আছে। তিনি একটা গাড়ি চেয়েছিলেন, রেড হুটারওয়ালা একটা গাড়ি চেয়েছিলেন। তিনি একটা সেপারেট অফিস চেয়েছিলেন, তার একটা আলাদা করে অফিস থাকতে হবে। এবং তিনি একটা প্রাইভেট অফিস স্টাফ চেয়েছিলেন সেরকম সময় যখন তিনি অফিসার হননি। প্রফেশনাল পিরিয়ডে যাওয়া মানে অফিসার হয়ে যাওয়া নয়, সেটাকে ক্লিয়ার করতে হয়। 2 বছরের পিরিয়ড থাকে, সেটাকে ক্লিয়ার করতে হয়, তারপর হবে। তখনও তিনি অফিসার হননি, কিন্তু তিনি এগুলো ডিমান্ড করেছিলেন। এবার যখন তার ডিমান্ডটা মানা হচ্ছিল না সেই সময় তিনি কি করলেন? তিনি তার নিজের পার্সোনাল যে অডি গাড়িটা রয়েছে সেই জায়গাতে তিনি মহারাষ্ট্র গভর্নমেন্টের ট্যাগ লাগিয়ে দিলেন এবং সেখানে রেড হুটার নিজেই লাগিয়ে দিলেন। তিনি সেটাকে গভর্নমেন্টের গাড়ি করে দিলেন, ঠিক আছে। ওকে, এখনো তিনি অফিসার হননি। ওকে,
এই পুরো জিনিসটাতে আরো একটা জিনিস করেছিল কি, তিনি প্রথমত এই জিনিসটা করেছিল, গাড়ি করে নিয়েছিল। আর একটা জিনিস হয়েছিল, তিনি একটা একটা অফিস হাইজ্যাক করেছিলেন। অফিস হাইজ্যাক কি করে? মহারাষ্ট্রের অ্যাসিস্ট্যান্ট কালেক্টর সেই সময় ছুটিতে ছিলেন। মহারাষ্ট্রের অফিস মানে অ্যাসিস্ট্যান্ট কালেক্টর সেই সময় ছুটিতে ছিলেন। তার যে অফিসটা সেটাকে তিনি হাইজ্যাক করে তার প্রাইভেট অফিস বানিয়ে নিয়েছিলেন। শুনতে সিনেমার গল্পের মতো হলেও ফ্যাক্ট হয়েছে। এটাকে হাইজ্যাক করে তিনি অ্যাসিস্ট্যান্ট কালেক্টরের অফিসটাকে নিজের বাড়ি, নিজের অফিস করে নিয়েছিলেন, কাউকে কিছু না বলে, কারো থেকে কোনো পারমিশন না নিয়ে, কিচ্ছু না নিয়ে। এবং এত কিছুর পর যখন তার সম্বন্ধে ইনি কমপ্লেন করেছিলেন, এটা আমি পুরো তোমাদের পাবলিশ করে থাকে দিচ্ছি, তিনি যখন এনার সম্বন্ধে কমপ্লেন করেছিলেন, তাতে কি হয়েছিল, তখন শুধুমাত্র পূজা খেরকার যেখানে পোস্টেড ছিলেন তার থেকে 500 মিটার দূরে অন্য জায়গায় পোস্টেড হয়ে এলেন। এবং যিনি কমপ্লেন করলেন তার নামে, যিনি কমপ্লেন করলেন তার এগেনস্টে পূজা খেরকার তার এগেনস্টে কমপ্লেন করে দিলেন যে তিনি নাকি তাকে হ্যারাস করছেন, হ্যারাসমেন্টের কেস দিয়ে দিলেন। ইনি সৎ একজন ঠিকঠাক ভদ্রলোক, তিনি বলছেন যে এগুলো ঠিক হচ্ছে না, তাই তিনি বলেছিলেন, তাতে পূজা খেরকার ট্রান্সফার হয়ে গেছিল অন্য জায়গায়, এবং তার জন্য তিনি এনার এগেনস্টে হ্যারাসমেন্টের কেস করে দিলেন। ওকে, এত কিছু চলছিল। এবার এবার অ্যাকচুয়াল জিনিসটা আমাদের জানা দরকার। এই যখন এত কিছু চলছিল, ঠিক সেই সময় এলেন বিজয় স্যার। বিজয় কুম্বার স্যার, তিনি একজন আরটিআই অ্যাক্টিভিস্ট, রাইট টু ইনফরমেশনের কেস করলেন পূজার এগেনস্টে। বিজয় স্যারের জন্যই এই ইনফরমেশন সবাই আমরা জানতে পেরেছি। কি জানতে পেরেছি? পূজা খেরকার নাম্বার অফ স্ক্যাম করেছে এই ইউপিএসসিতে আসার জন্য। ফার্স্ট স্ক্যাম, তিনি বলেছেন রং ইউজ অফ রিজার্ভেশন। আমি গতকাল তোমাদের এই কথাটা নিয়ে বলছিলাম, আমি এখন আবার বলছি, রং ইউজ অফ রিজার্ভেশন। কীরকম রং ইউজ? তিনি যে ওবিসি সার্টিফিকেট দিয়েছিলেন, পূজা খেরকারের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয়েছে, এবং ওবিসি সার্টিফিকেটের মধ্যে মানে যারা যারা ক্রিম লেয়ারে পড়ে না, মানে কি বলবো, মানে যাদের ইনকাম 8 লাখের থেকে বেশি, অ্যানুয়াল ইনকাম যাদের 8 লাখের থেকে বেশি, তারা সেই তারা যাচ্ছে ক্রিম লেয়ারের মধ্যে, ওবিসির মধ্যে তারা যাচ্ছে ক্রিম লেয়ারের মধ্যে। তুমি দেখলে পূজা খেরকারের অলরেডি কতটা ইনকাম, তাদের কতটা নেটওয়ার্থ রয়েছে, সে ক্রিম লেয়ারের মধ্যে যাওয়ার কথা, তাহলে সেই জায়গাটা ভুল ইনফরমেশন দিয়েছে, পুরো সব জায়গায় ভুল ইনফরমেশন দিয়েছে। তার বাবা মা, তাদের বাড়ি, তাদের দোকান, ফ্ল্যাট, সোনা, ঘড়ি, গাড়ি, কোম্পানি, পার্টনারশিপ, তাদের বাবা মা, যিনি অলরেডি একজন অত্যন্ত রিনাউন্ড একটা লোক ছিলেন, তার মাও তাই, খবরে তিনি এসেছিলেন, সেই জায়গায় তারা একটা পুরো ক্রিম লেয়ারের মধ্যে থাকে। তাদের ওবিসি সার্টিফিকেটে ওবিসি সুযোগ নেওয়ার কথা নয়, বাট এখানে নেওয়া হয়েছে। এইটুকুতেই অবাক হয়েও না, আরও কি হয়েছে দেখো। সেকেন্ড স্ক্যাম 2 যেটা পূজা খেরকার করেছে, এবং যেটা সব থেকে বড় স্ক্যাম হয়েছে, আমি একটুখানি এটাকে অফ করছি, না হলে হয়তো দেখতে পাবে না, যেটা সব থেকে বড় স্ক্যাম হয়েছে সেটা হচ্ছে রং ইউজ অফ পারসন উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটিস। ও গিয়ে বলেছে আমি অন্ধ, মানে বলেছে আমার চোখে দেখতে প্রবলেম আছে, বলেছে আমার চোখে প্রবলেম আছে, ঠিক আছে, কি কি প্রবলেম আছে? আমার ডিসেবিলিটি রয়েছে ভিশনে, এটা উনি বলেছেন। আরও কি কি আছে পুরোটাতে আসছি। ফার্স্টে জিনিসটা দেখো, নর্মালি যারা জেনারেল কাস্ট হয় তাদের কাট অফ দেখো 88, যারা ডিসেবিলিটির সঙ্গে থাকে তাদের কাট অফ হচ্ছে 40, হাফেরও কম। পূজা খেরকার বলেছে আমার ডিসেবিলিটিস রয়েছে। আচ্ছা, মানা গেল তার ডিসেবিলিটি রয়েছে, প্রমাণ দাও, তোমার যে ডিসেবিলিটিস রয়েছে তার প্রমাণটা দাও যে সত্যিই আছে, তাহলে হয়তো আমরা মেনে নেব। ঠিক আছে, কি আছে দেখা যাক। ডিসেবিলিটিস প্রুফ করার জন্য প্রথম এমসেকে তাকে ডাকা হলো, কবে? 22শে এপ্রিল ডাকা হলো 2022 সালে। উনি বললেন কোভিডের এরিয়ে, উনি বললেন না আমি যেতে পারবো না, কোভিড চলছে। ঠিক আছে, তারপর 26শে মে, 27শে মে, 22 সেপ্টেম্বর পর্যন্ত তাকে ডাকা হয়েছিল, এবং তিনি বারবার না না না, আজকে এটা প্রবলেম, কালকে ওটা প্রবলেম করে কাটিয়ে দিয়েছেন, যায়নি, এমসেকে যায়নি। ঠিক আছে, এমসেকে না যাওয়ার পরে তিনি বললেন যে দেখো এমসে গেলে কি হবে, তাকে টেস্ট করা হবে,
তাকে সিটি স্ক্যান করা হবে, দেখা হবে যে ডিসেবিলিটি আছে কিনা। সে বললো না আমি তো সিটি স্ক্যান করাতেই পারবো না, আমার ক্লস্ট্রোফোবিয়া আছে, গুমোটে আমি খুব ক্লস্ট্রোফোবিক হয়ে যাই, আমি সিটি স্ক্যান করাতে পারবো না, তুমি যাবো না। ইউপিএসসির মতো জায়গাতে এগুলোকে তখনও শোনা হচ্ছিল। ঠিক আছে, চলো দেখা যাক। তারপরে কি হলো, তিনি কি করলেন, পূজা খেরকার কি করলেন, একটা প্রাইভেট কোনো জায়গা থেকে তার রিপোর্ট ফিপোর্ট বার করে তিনি সেটা দিয়ে দিলেন ইউপিএসসিকে। ইউপিএসসি প্রথমে রিপোর্টটাকে রিজেক্ট করে দেয়। প্রাইভেট যে রিপোর্টটা পূজা খেরকার দিয়েছিল প্রথমে সেটাকে রিজেক্ট করে দেয়, কারণ এমসেক এটা করা হয়নি, প্রাইভেট জায়গা থেকে করা হয়েছিল, প্রথমে রিজেক্ট করে দেয়, কিন্তু তারপরে এটাকে তারা অ্যাকসেপ্ট করে নেয়। তারপরে ইউপিএসসির মতো জায়গাতে এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হয় কোনো কিছু ছাড়া, পোস্টিংও হয়ে যায়, প্রবেশনী পিরিয়ডেও চলে যায়। এই পুরো জিনিসটাতে কি মনে হচ্ছে তোমার? আমরা সাধারণ মানুষরা যেটা বুঝতে পারছি এটা ফ্রড হচ্ছে, এটা ভুল হচ্ছে, ইউপিএসসির লোকজন সেটা বুঝতে পারেনি? নিশ্চয়ই পেরেছে। কিন্তু কিছু একটা ব্যাকগ্রাউন্ড আছে, কিছুটা সলিড ব্যাকগ্রাউন্ড আছে যার জন্য এটা বুঝেও তারা চুপ করে থেকেছে। ফার্স্ট অফ অল, নন ক্রিম লেয়ার অফ সার্টিফিকেট, মানে এরা পুরোপুরি ক্রিম লেয়ারের মধ্যে যায়, এদের প্রচুর নেটওয়ার্থ, সেখানে তাই সে নন ক্রিম লেয়ার অফ সার্টিফিকেট পেল কি করে এটা পেল? কোনো সাপোর্ট না থাকলে এটা হবে না। মহারাষ্ট্র গভর্নমেন্টের থেকে বা কিছু করে সার্টিফিকেট তো তারা পেয়েছে, কি করে পেয়েছে আমি জানি না, কে দিয়েছে জানি না, সার্টিফিকেট তো তারা পেয়েছে নন ক্রিম লেয়ারের। স্ক্যাম, সেটাকে ইউপিএসসি অ্যাকসেপ্ট করেছে, সেটা একটা বিশাল বড় স্ক্যাম। পার্সন উইথ ডিসেবিলিটিস, এই যে দেখতে প্রবলেম হচ্ছে, আমি এমসে গিয়ে টেস্ট করব না, পার্সোনাল জায়গায় প্রাইভেট জায়গায় টেস্ট করে রিপোর্ট পাঠিয়ে দিলাম, সেটাকে ইউপিএসসি চুপচাপ অ্যাকসেপ্ট করে নিল। স্ক্যাম, স্ক্যাম না? আর সব থেকে বড় কি, সমস্ত কিছু হয়ে যায়, তারপর একটা কল যায়, শোনো আমার একটা ক্যান্ডিডেট যাচ্ছে, একটু দেখে নিও। আমি যেটা বলছি হয়তো রিলেট করতে পারবে, কোনো জায়গা থেকে হয়তো কোনো কল যায়, আমার একটা ক্যান্ডিডেট যাচ্ছে, তাকে কিন্তু এখানে থাকতে হবে, সেইটা হচ্ছে সব থেকে বড় স্ক্যাম। এই একটা ফোন কল না গেলে এত বড় স্ক্যামটা হতে পারতো না, এত বড় স্ক্যামটা এখানে হতে পারতো না যদি এই একটা কল না যেত। তার কারণ কি, যারা এই যে বিউরোক্র্যাটসের লোকে যারা হচ্ছে তাদের কাছ থেকেই তো জিনিসগুলো কাজ কারবারগুলো করা হয়। যখন কোনো মেজর চেঞ্জ হয় দেখবে ফার্স্টে আইএস আইপিএসরা মানে ট্রান্সফার হয়ে যায়, তাদের সাথে তারা অন্য জায়গায় চলে যায়, তা ট্রান্সফার হয়ে যায়, নিজের লোককে আনার একটু চেষ্টা করা হয় কোনো কোনো জায়গায়। তো এই স্ক্যামটা কিন্তু হচ্ছে। এখন তুমি যে কোনো পরীক্ষার নাম বলো, যে কোনো পরীক্ষার নাম, তুমি সমস্ত জায়গায় স্ক্যাম দেখবে। তুমি সেটা আইএস থেকে শুরু করে, তুমি সেটা নিট বলো, স্টেট এক্সাম বলো, ফুড এসে, তুমি যে কোনো পরীক্ষার নাম বলো, সেখানে স্ক্যাম রয়েছে। কেন? আমরা কোন দিকে এগোচ্ছি, আমরা কোন দিকে এগোচ্ছি? তুমি এই যে পুরো জায়গাগুলোকে বলছি, আসিফ এটা পুরো ভুল ডকুমেন্ট দিয়ে তিনি রিজার্ভেশন ক্যাটাগরিতে তিনি ইউপিএসসি অফিসার হয়েছেন। এছাড়া একটা ফ্যামিলির দুজন মহিলা বা দুজন লেডি একই ফ্যামিলির, তারা বলেছিল যে তাদের মা বাবাও কিন্তু এই বিউরোক্র্যাটসের মধ্যে ছিল, তারা তাদের ইনকামটাকে লো দেখিয়ে ওবিসি দেখিয়ে সিলেকশন পেয়েছিল। এগুলো তো আমরা কোন দিকে এগোচ্ছি, আমাদের জায়গাটা ঠিক কি হচ্ছে? এই হচ্ছে টোটাল স্ক্যাম। এবং এই স্ক্যামটাকে আমার মনে হয় আটকানোটা ভীষণ দরকার। যদি তোমরা আমার সাথে একমত হও তাহলে নিজেরা সেই জায়গাটাতে যাওয়ার চেষ্টা করো, নিজেরা চেষ্টা করো এই যে জিনিসটা হচ্ছে, এই যেখানে আমাদের ভারতটা যাচ্ছে সেইটাকে একটু বদলাতে হবে। নিজেরা যদি সেই জায়গাতে যেতে চাও তাহলে ডব্লিউবিসিএস দাও, ইউপিএসসি বলছি না, ডব্লিউবিসিএস দাও, ছোট থেকে শুরু করো, স্টেট থেকে শুরু করো, তারপর সেন্ট্রালের দিকে ভাবো। তোমরাই পারবে জিনিসগুলোকে চেঞ্জ করতে, আমরাই পারবো এই জিনিসগুলোকে আরো বেটার করতে। যখন যার ওপর হয় তখন সে ফিল করে যে আচ্ছা আমি প্রতারিত হলাম, আমার হয়নি আমি ফিল করছি না, এই মনোভাবটা রেখো না। তোমার হয়নি, তোমার জায়গায় এক্স ওয়াই জেড এর হয়েছে, বাট তুমি সেটাকে ঠিক করার চেষ্টা করো। ভারতে এই লেভেলের স্ক্যাম হলে নিট থেকে শুরু করে ইউপিএসসি, ভারতের ভবিষ্যৎ সত্যি সুরক্ষিত নয়, সেটা চেঞ্জ হওয়া দরকার। তোমার হাতে সেই চেঞ্জটা রয়েছে, তুমি পারবে সেই জায়গায় সেই কাজগুলোকে করতে যাতে এই চেঞ্জগুলো হতে পারে।
WBCS অফিসারের কথা বলছি, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। এখানে WBCS এর জন্য কি কি জব রোল রয়েছে সেটা দেখানো যায়। আমাদের অ্যাপটাকে ডাউনলোড করে রাখো। আমাদের অ্যাপে WBCS জন্য পড়ানো হয়, ফ্রিতে পড়ানো হয়। প্লে স্টোরে গিয়েও পেয়ে যাবে, আমার সেশনের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকেও তোমরা ইনস্টল করে স্টেট এক্সামে গিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট এক্সাম থেকে আমাদের অ্যাপটা পেয়ে যাবে। এবং অ্যাপের মধ্যে একদম ফ্রিতে অনেক কন্টেন্ট পাবে যেগুলো WBCS এর জন্য হেল্পফুল হবে। আমাদের আরও চ্যানেল আছে, যেমন ধরো WBCS টপার, রেল পুলিশ, বেঙ্গলি চ্যানেল, যেখানে আমরা পড়ার ওপর একটু ফোকাস করি যাতে সবাই তার ন্যায্য অধিকারটা পায়, কেউ এরকম স্ক্যাম করে না যায়, তার ওপর ফোকাস করি, চেষ্টা করি। এই ভিডিওটাকে একটু শেয়ার করো, তোমরা তোমাদের মতামত দিও। আমরা আমাদের তরফ থেকে চেষ্টা করছি, প্রতিবাদই বলবো, প্রতিবাদটা করার চেষ্টা করছি, আমাদের মতো করে ছোট্ট করে প্রতিবাদটা করার চেষ্টা করছি। বাকি তোমাদের দায়িত্ব, এই ভিডিওটাকে শেয়ার করো। অ্যাকচুয়াল কি হয়েছে, কেন এই জিনিসটা ইউপিএসসির মতো জায়গায় এত বড় স্ক্যাম হতে পারলো, সেটা সবার জানা দরকার। শেয়ার করো ভিডিওটাকে। এবং এই সেশনটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং তোমাদের কমেন্ট সব থেকে বেশি দরকার। তোমরা কি ভাবছো, তোমাদের কি মনে হচ্ছে, অবশ্যই 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 কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট সেশনে, সবাই ভালো থেকো।